Welcome to Al Hilal School. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অনলাইন ক্লাস অফ আল হিলাল স্কুল। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি বা আমি আজকে আপনাদের শেখাতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গ্রামার টপিকস এন্ড দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হ্যাঁ, আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটি হ্যাঁবোধক বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তর করতে হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তবে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। তাহলে চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল আমাদের ট্রান্সফরমেশন অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সো আমরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমাদের একটু জানা দরকার হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যে চেঞ্জিংটা, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে আমরা চেঞ্জ করব, চেঞ্জিংটা আমাদের ইনশাআল্লাহ 40%-এর মতো হয়ে যাবে। তবে আমাদের বুঝতে হবে যে ট্রান্সফরমেশন বলতে কি বুঝি, এটা আমাদের আসলেই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা প্রয়োজন। তাহলে আমরা প্রথমেই জানবো যে ট্রান্সফরমেশন বলতে কি বুঝি, হোয়াট ইজ ট্রান্সফরমেশন। সো ট্রান্সফরমেশন বলতে বাক্য গঠনের সাথে সাথে অর্থের কোনো পরিবর্তন হবে না, তখন তাকে আমরা ট্রান্সফরমেশন বলে থাকি। অর্থাৎ বাক্য গঠন হবে ঠিকই, বাক্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থ সেম থাকবে, তখন তাকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। বুঝতে পেরেছেন আপনারা? সো আপনারা হয়তো বুঝতে পারেন যে এই ধরনের আবার কেমন বাক্য, যে বাক্য গঠন হবে, বাক্য পরিবর্তন হবে কিন্তু অর্থে কোনো পরিবর্তন হবে না। সো লেটস সি সাম এক্সাম্পল। সো আমি যদি বলি যে, আচ্ছা সাপোজ আমি বললাম হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হলো ভালো ছাত্র। এখন এই সেন্টেন্সটা যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? তাহলে হবে কি যে হি ইজ নট আ ব্যাড বয় বা ব্যাড স্টুডেন্ট। তাহলে আমরা এইটা করলাম। এবার আমরা দেখবো আসলে বাক্য পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। সো হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হলো একজন ভালো ছাত্র। আর এখানে বলছে হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সে একজন খারাপ ছাত্র নয়, অর্থাৎ সে খারাপ ছাত্র না। হি ইজ নট আ ব্যাড বয়, সে খারাপ ছাত্র মানে না, সে খারাপ ছাত্র না, তার মানে কি সে ভালো ছাত্র, তাই তো? দেখেন বাক্যটা পরিবর্তন হয়ে গেছে, গঠনটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু অর্থের কোনোই পরিবর্তন হয় নাই। এখানে বলছে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হলো ভালো ছাত্র, আর এখানে বলছে হি ইজ নট আ ব্যাড বয়, সে খারাপ ছাত্র না, তার মানে কি সে ভালো ছাত্র। সে এই ছিল মূল বিষয় আসলে, যে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে বা ট্রান্সফরমেশন বলতে আমরা এটাই বুঝে থাকি। ওকে, এবার আমরা চলে যাব মূল পর্বে। সো এখানে আমি যে কয়েকটি সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সগুলা প্রত্যেকটা এক একটি রুলস, ঠিক আছে? আমি এগুলা যখন সলিউশন করব তখন পাশাপাশি আমি রুলসগুলো বলে দিব, যাতে আপনারা খুবই সহজে এই ট্রান্সফরমেশন যদি পরীক্ষায় আসে বা আপনারা অতি সহজে যাতে পরিবর্তন করতে পারেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখি। প্রথম রুলস দেওয়া আছে যে আই শ্যাল রিমেম্বার ইউ। সো এখানে হয়তো আপনারা কিছুই বুঝতে পারছেন না, তাই তো? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। সো কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, দ্যাট মিনস এম, ইজ, আর, অজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড এ ধরনের বাক্য থেকে যদি হ্যাঁবোধক বাক্য থাকে, অর্থাৎ পজিটিভ যদি কোনো কথা থাকে, সেই কথাটাকে নেগেটিভ অর্থাৎ নাবোধক কথাতে রূপান্তর করতে হবে এবং ওই শ্যাল শুড এর পরে একটি নট দিতে হবে। বুঝেননি? আমি আবার বলছি যে সেন্টেন্সে এম, ইজ, আর, অজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ধরনের অক্সিলারি ভার্ব থাকবে থেকে একটি হ্যাঁবোধক বাক্য থাকবে, ওই হ্যাঁবোধক বাক্যটিকে মানে বিপরীতমূলক একটি কথা দিতে হবে। যে পজিটিভ কথা থাকবে তার একটি নেগেটিভ কথা দিতে হবে, অর্থাৎ বিপরীত একটি কথা দিতে হবে এবং বিপরীত কথার আগে এবং শ্যাল, শুড, এম, ইজ, আর যাই থাকুক না কেন তারপরে একটি নট বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। সো আমরা একটু এটা সলিউশন করি যে আই শ্যাল আছে, আমি লিখলাম
আই শেল, আমি বলছিলাম মডেল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নট বসাতে হবে, আর যে মূল কথাটা থাকবে রিমেম্বার, মনে করা, এর একটি বিপরীত শব্দ দিতে হবে, এবং ওই বিপরীত শব্দের পূর্বেই আমাদের দিতে হবে কি নট দিতে হবে। সো তাহলে আমরা এখানে একটি নট বসিয়ে দিলাম। সো নট, আই শেল নট রিমেম্বার, স্মরণ করা। এখন রিমেম্বারের বিপরীত কি ফরগেট, তাহলে আমি এখানে ফরগেট লিখে দিব, এফ ও আর গেট, পরে কি আছে ইউ, বাস আমাদের কাজ শেষ। তাহলে কিভাবে হলো এটা, যে আমি আবারও বলছি যে কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর অজার অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব বা যদি হেল্পিং ভার্ব থেকে যদি কোনো হাবোধক বাক্য থাকে, হাবোধক শব্দ থাকে, সেই হাবোধক শব্দটির একটি বিপরীত শব্দ দিতে হবে এবং তার পূর্বে একটি নট দিতে হবে, বা এম ইজ আর অজার শ্যাল শুড উইল উড যেটা থাকবে তার পরে নট দিতে হবে। সো দেখুন এখানে আমি দিয়েছি শ্যাল শুড উইল উড এর পরে নট দিয়েছি, এবং যে বিপরীত কথাটি আমি দিয়েছি রিমেম্বার, স্মরণ করা, আর ভুলে যাওয়া তার বিপরীতের আগে আমি একটা নট দিয়েছি। তাহলে আমাদের নেগেটিভ করা শেষ, কারণ আমাদের বলছেই নেগেটিভ করতে, তার মানে নেগেটিভ বলতেই না বোধক, অর্থাৎ আমাদের নট ব্যবহার করতে হবে। সো এই ছিল নাম্বার 1 এক্সাম্পলস। এবার আমরা দেখব নাম্বার 2 এক্সাম্পল। সো এটাও কিন্তু একটি রুলস, ঠিক আছে। সো এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটি আমরা কিভাবে নেগেটিভ করব। সো এখানে একটি নিয়ম রয়েছে যে কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে আমরা যখন নেগেটিভে রূপান্তর করতে যাব তখন আমাদেরকে এভরি এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে দেয়ার ইজ নো, এবং তারপরে যে নাউন ফর্মটি থাকবে সেটা বসিয়ে দিয়ে তারপরে আমরা বাট বসিয়ে দিয়ে বাকি অংশ শেষ করব। সো আমি উদাহরণটি আগে যে রাইট অ্যান্সারটি আমি এটাকে সেটা লিখছি। সো এভরি আছে, এভরি পরিবর্তে আমাকে কি লিখতে হবে দেয়ার ইজ নো। সো আমি লিখছি দেয়ার ইজ নো। সো এভরি এর পরিবর্তে আমরা লিখলাম দেয়ার ইজ নো। এবার এভরির পরে যে নাউন ফর্মটি থাকবে, যে কথাটি থাকবে, ওই কথাটা আমরা বসিয়ে দিব। শুধু আমরা এভরিটাকে নিয়ে যাব, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিব, এবং এভরি এর পরে যদি কোনো নাউন ফর্ম থাকে তারপরে আমরা এটা বসিয়ে দিব, অর্থাৎ এভরি পরে যে কথাটা থাকবো আপনারা ওইটাই বসিয়ে দিবেন যদি নাউন না বোঝেন। তাহলে এখানে আছে কি দেয়ার ইজ নো দিছি, তারপরে কি আছে মাদার, তাহলে আমি মাদার বসিয়ে দেব। এইবার তারপর আমাদের একটি অতিরিক্ত বাট যুক্ত করে নিতে হবে, ঠিক আছে, বিইউটি বাট যোগ করে দেব এবং বাকি অংশ লিখে দিব লাভস হার চাইল্ড। আমাদের কাজ শেষ। তার মানে আমরা কি দেখলাম, কোনো সেন্টেন্সে যদি এভরি থাকে এবং এরপরে যদি নাউন থাকে, বা নাউন যদি আপনারা না বোঝেন, নাউন আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। নাউন বলতে নামবাচক শব্দকে নাউন বলা হয়, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। সো এভরি এর পরে যদি নাউন না বোঝেন তাহলে এভরি এর পরে যে কথাটা থাকবে সেটাই আপনারা বসিয়ে দিবেন। সো এভরি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো, পরে যে নাউন ফর্মটি বা যে কথাটি থাকবে সেটা আমরা বসাই দিব, তারপরে আমরা একটি বাট যুক্ত করব, বাট বসিয়ে দিয়ে পরে বাকি অংশ আমরা লিখে দেবো। দেখুন আমি তাই করেছি, যে বাট বসিয়ে দেওয়ার পরে লাভস হার চাইল্ড এ পর্যন্ত আমি লিখে দিয়েছি। সো আমি এটা আরেকবার বলে দিচ্ছি, দেয়ার ইজ নো এই কথাটি আমি এনেছি এভরি এর পরিবর্তে, তারপরে মাদার কথাটি আছে আমি মাদার কথাটি বসিয়ে দিয়েছি, এবং তারপর আমাকে একটি রুলস অনুযায়ী বাট যুক্ত করতে হবে এবং বাট বসিয়ে দিয়েছি, তারপরে বাকি অংশ লিখে দিয়েছি লাভস হার চাইল্ড। সো এই ছিল 2 নম্বর নিয়মটি, আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে যদি থাকতো যে এভরি ওয়ান, সো এভরি ওয়ান যদি থাকতো তাহলে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাতাম, আর ওয়ান কথাটা থাকতো আমরা ওয়ান এই নো এর পরে ওয়ান বসাই দিতাম, তারপরে বাদ দিয়ে বাকি অংশ ফিল আপ করে দিতাম, রাইট? ওকে, নাম্বার 3 রুলস। সো নাম্বার 3 রুলসের মধ্যে 3টি ঘটনা ঘটতে পারে, আমি 1, 2, 3 লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে, ভালোভাবে খেয়াল করুন। সো রুলস 3তে 3টা ফর্ম হবে, 3টা আমি 1, 2, 3 ভাবে বুঝিয়ে দিয়েছি। সো নাম্বার 1, ওনলি হি ক্যান ডু দিস, শুধুমাত্র সে এটি করতে পারে। সো এখন কথা হলো, এই নিয়মটা হলো যে কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে,
কোন সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে সেই ধরনের বাক্যকে নেগেটিভে রূপান্তর করার সময় ওই অনলি দ্বারা যদি ব্যক্তিবাচক বস্তুকে মানে ব্যক্তিকে বোঝানো হয়, ওই অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে আমাদের শুরুতে লিখতে হবে নান বাট। আর যদি এই অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে আমরা লিখব অনলি বা অ্যালোনের স্থানে নাথিং বাট। এবং যদি অনলি বা অ্যালোন দ্বারা সংখ্যা বোঝায় তাহলে কি লিখব, ওই অনলি বা অ্যালোনের স্থানে নট মোর দেন অথবা নট লেস দেন আমরা লিখব। সো এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, কথা বললে হয়তো বা বোঝা যাবে না। সো অনলি, এই অনলি দ্বারা আমরা কিভাবে বুঝবো যে অনলি দ্বারা কি ব্যক্তি বোঝানো হয়েছে না বস্তু বোঝানো হয়েছে। সো অনলি একটা মজার বিষয় হচ্ছে যে অনলিটা যেখানে থাকবে তারপরেই সবসময় বস্তু বোঝাচ্ছে না ব্যক্তি বোঝাচ্ছে নাকি সংখ্যা বোঝাচ্ছে সেই কথাটা থাকবে। এখানে অনলি আছে, দেখুন এখানে হি আছে, তার মানে ব্যক্তি, অবশ্যই এটা ব্যক্তি। আবার যদি অনলি থাকে যদি এখানে কোনো বস্তু থাকতো তাহলে সবসময় ওই অনলিটা ওই বস্তু ব্যক্তি বা সংখ্যা এর পূর্বে থাকবে। এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। দেখুন এখানে ব্যক্তি বোঝাচ্ছে, ব্যক্তির আগে অনলি। আর যদি সংখ্যা বোঝাতো তাহলে সংখ্যার আগে, বা এখানে যদি সংখ্যা বোঝাতো তাহলে তার আগে অনলি থাকতো। ঠিক আছে, সো আমরা গ্র্যাজুয়ালি বুঝবো। সো এই অনলিটা ব্যবহার হয়েছে বস্তুর ক্ষেত্রে, সরি ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে, এটা দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে, আমি লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এটা আমরা সলিউশন কিভাবে করব, অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বোঝায় ওই অনলি বা অ্যালোন তুলে দিয়ে আমরা শুরুতে বসাবো নান বাট। এই অনলিটা যেখানেই থাকুক না কেন যদি ব্যক্তিকে নির্দেশ করে, এই অনলিটা কিন্তু ব্যক্তিকে নির্দেশ করছে, তাই আমরা লিখব নান বাট। অনলি এর পরিবর্তে আমরা নান বাট ইউজ করলাম, পরে বাকি অংশ লিখে দিব। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে অনলি দ্বারা এটা কি ব্যক্তি বোঝাচ্ছে যে অনলি হি, শুধুমাত্র সে ক্যান ডু দিস, সে এটি করতে পারবে। তাহলে আমরা অনলি এর পরিবর্তে নান বাট দিলাম, কেন শুরুতে, কারণ এটা ব্যক্তিকে বোঝানো হয়েছে এই জন্য। সো নান বাট হি ক্যান ডু দিস। ওকে, আমাদের কাজ শেষ। এবার যে নাম্বার 2 অর্থাৎ 3 এর মধ্যে যে 2 নম্বর রুলসটা আমি বলেছিলাম যে অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব। এই অনলি দ্বারা বস্তুকে বোঝানো হচ্ছে, কেন বুঝলাম, এই অনলিটা কিন্তু ব্যক্তির আগে নেই। যদি এই অনলিটা যদি শুরুতে থাকতো তাহলে আমরা বুঝতাম যে এই ব্যক্তিকে নির্দেশ করছে, বা এখানে অনলি আছে, এখানে যদি ব্যক্তি থাকতো তাহলে আমরা বুঝতাম এই অনলি দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে। বাট এই অনলিটা আছে বস্তু এর পূর্বে, বুকস, মানে এ ফিউ বুকস। সো এই বুকস এর পূর্বে রয়েছে, অর্থাৎ এই অনলি দ্বারা এই বুকসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বস্তুর আগে আছে অনলি, তাহলে এই অনলি এর পরিবর্তে আমরা নিয়ে আসব অনলি যেখানে থাকবে ঠিক সেখানে অনলি আমরা তুলে দিব এবং সেখানে বসাবো নাথিং বাট। সো আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, এটা দ্বারা বস্তু বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো, হি এখানে যা আছে আমরা লিখবো হ্যাজ আছে, এবার অনলি আছে, অনলি এর পরিবর্তে আমরা লিখবো নাথিং বাট। নাথিং বাট কেন লিখলাম, কারণ এই অনলি দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে। আমি আবার বলছি এই অনলি দ্বারা বস্তুকে বোঝানো হচ্ছে। এখন ওই যে অনলি দ্বারা বা অ্যালোন দ্বারা বস্তুকে বোঝানো হবে সেক্ষেত্রে যেখানে অনলি বা অ্যালোন থাকবে সেখানেই শুধুমাত্র এই নাথিং বাটটা ইউজ করতে হবে। দেখুন হ্যাজের পরে অনলি আছে, আমি হ্যাজের পরেই নাথিং বাট লিখছি। পরে কি আছে, এ ফিউ বুকস, এ ফিউ বুকস। বাস, আমার কাজ শেষ। তবে এখানে আমি একটু বলে রাখতে চাই, এ ফিউরে কিন্তু নিয়ম আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটা বিষয় মনে রাখবেন, যখন অনলি থাকবে থেকে যখন এ ফিউ থাকবে তখন এ ফিউর নিয়ম আমরা করব না, এ ফিউর নিয়ম দিয়ে আমরা করব না। এ ফিউরও কিন্তু আলাদা একটি নিয়ম আছে, বাট যখন অনলি থাকবে তখন এ ফিউর নিয়ম দিয়ে আমরা করব না, তখন আমরা অনলি দিয়ে করব। ঠিক আছে, সো তাহলে এটা আমি আবার বলে দিচ্ছি। এখানে আমি নাথিং বাট লিখলাম কেন, কারণ অনলি আছে, অনলি যেখানে থাকবে ওই অনলি দ্বারা যদি বস্তুকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা অনলি এর স্থানে নাথিং বাট লিখব। সো আমি বলেই দিয়েছিলাম যে অনলিটা মজার বিষয় হচ্ছে যে যে জিনিসটাকে বোঝাবে, ব্যক্তি হোক, বস্তু হোক, সংখ্যা হোক, তার পূর্বে সবসময় অনলি থাকবে। দেখুন এখানে বস্তু বোঝানো হচ্ছে, তার পূর্বে অনলি আছে। আমি অনায়াসে বুঝে গিয়েছি বুকস একটি বস্তু,
দ্যাট মিনস এটি হবে কি নাথিং বাট, বাকি অংশ আমি লিখে দিয়েছি। সো এবার নাম্বার 3, কোন সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যাকে বোঝানো হয়, এখন আমরা বুঝবো কেমন ওটা দ্বারা সংখ্যাকে বোঝানো হয়েছে না ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে ওটা সবসময় যাকে বোঝাবে তার পূর্বে সবসময় থাকবে অনলিটা। আপনারা এভাবে কখনো বুঝেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি যে অনলি তখনই আমরা বুঝবো যে বস্তু ব্যক্তি নাকি সংখ্যা বোঝাচ্ছে, ওই অনলি বা অ্যালোনটা তার পূর্বেই থাকবে, যেটা বোঝাবে তার পূর্বে থাকবে। দেখুন এখানে at 12, আগে এটা আমি বাংলা বলে দিচ্ছি, হি ওয়াজ অনলি at 12, তার মাত্র কত বছর? 12 বছর। সো অনলি আছে কার পূর্বে? at 12, মানে সংখ্যা এর পূর্বে 12, মানে 12-র পূর্বে অনলি আছে। দ্যাট মিনস এই অনলি দ্বারা সংখ্যাকে বোঝানো হচ্ছে। আর এই অনলিটা যদি ব্যক্তির আগে থাকতো তাহলে আমরা বুঝতাম ওই অনলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সো এটাকে আমরা ডেফিনেটলি বুঝে যাচ্ছি যে এই অনলি দ্বারা কি বোঝানো হচ্ছে? সংখ্যাকে বোঝানো হচ্ছে। সো তাহলে আমরা এই অনলি বা অ্যালোনের জায়গায় কি লিখবো? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা ইউজ করলেই হবে, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনার পছন্দের যেটা হয় সেটাই লিখবেন। তাহলে হি ওয়াজ এ পর্যন্ত লিখলাম, অনলি এর স্থানে আমরা লিখবো নট মোর দ্যান, not more than, THAN, not THAN। so not more than কি কত আছে? not more than অথবা not less than, যে কোনো একটা লিখলেই হবে। not more than বা not less than একটা লিখলেই হলো, আমি more than লিখলাম, তারপরে at 12, বাকি অংশ at 12, বাস আমার কাজ শেষ। So he was not more than at 12। ঠিক আছে, তাহলে আমরা এখানে not more than কথাটি ইউজ করলাম কেন? কারণ এই অনলি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? সংখ্যাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা not more than ইউজ করলাম। ঠিক আছে, ওকে। নাম্বার 4 এক্সাম্পলস। ওকে, as soon as he arrived we welcomed him। এখন বিষয়টা হচ্ছে যে কোন সেন্টেন্সে, এটা হলো সেই নিয়ম, কোন সেন্টেন্সে যদি as soon as থাকে তাহলে ওই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে no sooner had ইউজ করতে হবে এবং কমা এর পরিবর্তে একটি then ইউজ করতে হবে। অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি, as soon as যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে no sooner had ইউজ করব এবং কমার পরিবর্তে একটি then ইউজ করব, বাকি অংশ আমি বসিয়ে দিব। সো এখানে as soon as এর পরিবর্তে কি দিব? no sooner had দিব। ঠিক আছে, no sooner had। পরে কি আছে? as soon as এর পরিবর্তে no sooner had ইউজ করেছি, পরে কি আছে? he arrived, আমি লিখে যাব। পরে কি বলেছিলাম? কমা উঠে একটি দেন হবে, বাস আমি দেন ইউজ করলাম, পরে বাকি অংশ যা আছে আমি লিখে দিলাম। we welcomed him। ওকে, আমার কাজ শেষ। সো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এই কমা এর জন্য আমরা ওখানে লিখেছি। সো as soon as এর জন্য আমরা লিখেছি no sooner had, আর কমা এর জন্য লিখেছি then, আর বাকি অংশ সব ঠিকই আছে। সো আমি একবার বলে দিচ্ছি, no sooner had he arrived এ পর্যন্ত লিখেছি, পরে কমা এর জন্য then ইউজ করেছি, then we welcomed him, আমরা তাকে স্বাগতম জানিয়েছিলাম। সো এই ছিল নাম্বার 4 উদাহরণ। এবার নাম্বার 5, I was always punctual। এটা কোন নিয়ম বুঝতে পারছেন না? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে অথবা অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? এই অলওয়েজের পরিবর্তে আমাদেরকে নেভার ইউজ করতে হবে এবং এরপরে যে একটি কথা থাকবে, মূল বক্তব্য থাকবে বা মূল শব্দ থাকবে, সেই মূল শব্দটির একটি বিপরীতমূলক শব্দ বসাতে হবে, তবেই হয়ে যাবে। সো আমরা শিখলাম যে অলওয়েজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে
অলওয়েজ এর পরিবর্তে লিখব নেভার এবং পরে যে মূল শব্দটি থাকবে তার একটি বিপরীত শব্দ আমরা ইউজ করব। সো তাহলে এখানে কি হবে, এখানে আই যা আছে তাই লিখলাম ওয়াজ, এবার অলওয়েজ এর পরিবর্তে লিখব নেভার, এবার নেভার লিখলাম। এবার পাঞ্চুয়াল আছে, পাঞ্চুয়াল হলো সময়নিষ্ঠবান। এখন সময়নিষ্ঠবান সে যে কাজগুলো করে সব একদম সময় মতো করে, তাকে বলা হয় পাঞ্চুয়াল বা সময়নিষ্ঠবান। তাহলে আমি কি লিখতে পারি, নেভার পাঞ্চুয়ালের বিপরীত লিখতে পারি লেট, সে কখনো দেরি করে না, তাহলে লেট, এলে টি ই লেট, বাস আমার কাজ শেষ। তাহলে এটা কি বললো যে আই ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, আমি সবসময় সময়নিষ্ঠবান ছিলাম। আর এনে বলতেছে যে আই ওয়াজ নেভার লেট, আমি কখনো দেরি করিনি, মানে আমি সময়নিষ্ঠবান ছিলাম। ঠিক আছে, সো এই ছিল এই 5টি নিয়ম এখানে। সো এখানে আমি নেভার ইউজ করেছি, বারবার বলে দিচ্ছি, অলওয়েজের পরিবর্তে আমি নেভার ইউজ করেছি, আর যে মেইন শব্দটা রয়েছে মূল শব্দটা তার একটি বিপরীত শব্দ দিয়েছি লেট। তাহলে আমার কিন্তু এই পরিবর্তনটা হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল 5 নম্বর রুলস। আশা করি বুঝতে পেরেছেন। যদি এর মধ্যে থেকে কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কোশ্চেন্স থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ওকে, এবার আমরা আরো কিছু আনাদার নিয়ম দেখি ইনশাল্লাহ পারি কিনা। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, রুল অর্থাৎ 6, আমরা 5 করেছি, এবার 6 দেখব। আমি আগে উদাহরণ লিখে নেই। ওকে, এবার আমার সেন্টেন্সটি লেখা শেষ। এখানে বলেছে বোথ মিনা অ্যান্ড রাজু আর কামিং, উভয়ই অর্থাৎ মিনা এবং রাজু আসছে বা আসতেছে। সো এটা কোন নিয়ম, যে কোনো সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় বোথের পরিবর্তে লিখব নট অনলি, অ্যান্ডের পরিবর্তন লিখব বাট অলসো, আর বাকি অংশ আমরা লিখে যাব, তবেই কিন্তু আমাদের সেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এটা সেই নিয়ম যে বোথ ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড অর্থাৎ ডট ডটের জায়গায় কোনো নাউন থাকবে। ঠিক আছে, সো এটার অ্যান্সারটা কি হবে আমরা লিখে ফেলি ঝটপট। বোথের পরিবর্তে আমরা কি লিখব, নট অনলি, নট অনলি, এই বোধের পরিবর্তে আমাদের হবে নট অনলি, পরে কি আছে মিনা, মিনার কথা আমরা লিখে দেব, বা যেই কথাই থাকবে সেটি আমরা লিখে দেব। আর বাটের পরিবর্তে এন্ডের পরিবর্তে লিখব বাট অলসো। ঠিক আছে, বাট অলসো। এবার বাকি অংশ যা আছে লিখে দিব আর কামিং, বাস আমাদের কাজ শেষ। তাহলে এটা কিভাবে হলো যে নট অনলি মিনা বাট অলসো রাজু আর কামিং। ঠিক আছে, সো এটা কোন নিয়ম, বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে সেই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। আমি আবার বলে দিচ্ছি, প্রথম বোথের পরিবর্তে লিখেছি নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে আমরা লিখেছি বাট অলসো। ঠিক আছে, আমাদের আর বাকি অংশ যা ছিল আমি লিখে দিয়েছি। ঠিক আছে, ওকে, নাম্বার 7 রুলস, 7 এক্সাম্পল, দ্যাট মিনস 7 রুলস। কোন সেন্টেন্সে আমি একটা সেন্টেন্স লিখি, ওকে, আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, আমি অবশ্যই অঙ্কটি করব। ঠিক আছে, আমি অবশ্যই অঙ্কটি করি বা করব।
আই মাস্ট ডু দ্য সাম, আমি অবশ্যই অঙ্কটি করব। তাহলে এটা কোন নিয়ম? এটা হলো মাস্ট। কোনো সেন্টেন্সে ভালোভাবে খেয়াল করুন, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট থাকে, সেক্ষেত্রে আমরা এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু তুলে দিব, তার পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প দিলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যদি মাস্ট থাকে, আরো থাকতে পারে, যেমন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ইটিসি যদি থাকে, তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি লিখবো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ঠিক আছে, আমি উদাহরণ অ্যান্সারটি দিচ্ছি। আই মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা লিখবো ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, পরে কি আছে? বাকি যা আছে আমরা লিখে দিব, ডু দ্য সাম। সো এখানে যে কথাটি আছে, যে কয়েকটি ওয়ার্ড আছে, এই কয়েকটি ওয়ার্ড থাকলে আমরা তার পরিবর্তে কি লিখবো? ক্যান নট বাট। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে আমরা তার পরিবর্তে ক্যান নট বাট ইউজ করে বাকি অংশ লিখে দিব। এখন এটা আরেকভাবে করা যাবে, অর। সেটা কিভাবে? যে আই ক্যান নট হেল্প দিয়ে করা যাবে, ক্যান নট হেল্প। আর যখন ক্যান নট হেল্প ইউজ করব, তখন পরের ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, ডুইং দ্য সাম। পার্থক্য কোন জায়গায়? আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ইউজ করেছি। যখন ক্যান নট হেল্প ইউজ করব, তখন আমাদের যে মূল ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তা না হলে হবে না। সো প্রথমটা যদি দেন যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট যদি দেন, তাহলে আর কোনো কিছুই করা লাগবে না, আপনি জাস্ট পরের ওয়ার্ডটি লিখে দিবেন। আর যদি ক্যান নট হেল্প ইউজ করেন, তাহলে অবশ্যই পরবর্তী যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি দুটো এই জন্যই দেখালাম, যদি হঠাৎ যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, তখন যদি এভাবে দেওয়া থাকে, তখন বুঝবেন কি যে ক্যান নট হেল্প আছে, পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, দ্যাট মিন্স এই নিয়মটা হলো মাস্টের, রাইট? সো এই ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। So আজকে এ পর্যন্তই। That's all about for today and see you again with new lessons some other time. Goodbye, take care, Khuda Hafiz.